যখন আল্লাহ কোনো কিছু কেড়ে নেন মনে হয় সবকিছু যেন শূন্য, আকাশটাও যেন ঝুঁকে পড়ে এক নিঃসঙ্গ হৃদয়ের উপর। কিন্তু এই শূন্যতার মধ্যেই তৈরি হয় এক গভীরতম জায়গা, যেখানে দুহাত ভরে ফিরে আসে তার অশেষ রহমত। প্রথমে আসে আঘাত, যন্ত্রণায় থমকে যায় মন, শক্তি হারিয়ে বসে পড়ে জীবনদীপ্ত পথের পাশে। তবুও যদি সেই ব্যথাকে বুকে রাখি, সহ্য করে যাই, একদিন সেই যন্ত্রণায় হয়ে ওঠে প্রেরণার আলো। আল্লাহ শুধু নেন না, তিনি তুলে নেন অপ্রয়োজনীয় কিছু আর ফিরিয়ে দেন যা প্রয়োজন তার থেকেও অনেক বেশি। কিন্তু সেই পাওয়া আসে ধৈর্যের বিনিময়ে, বিশ্বাস আর দুঃখের সহ্য শক্তি দিয়েই। লেখা হয় তার প্রতিদান। সামান্য টাকার জন্য আমার মেয়েটাকে তোরা মেরে ফেললি, আমি তোদের কাউকে ছাড়বো না। রহিম মিয়া শার্টের কলার ধরে চিৎকার করে রিয়াদকে কথাগুলো বললেন। রহিম মিয়া একজন দিনমজুর, দিন আনেন আর দিন খান। সামাজিক নিয়ম মেনে রিয়াদ আর রেখার বিয়ে হয়। বিয়ের কিছুদিন পরই রেখার উপর চলে নির্মম অত্যাচার। যৌতুকের টাকার জন্য রেখার উপর রিয়াদ বিভিন্ন কারণে হাত তোলে। রেখাকে ঠিকমতো খেতে দেয় না। রেখা অত্যাচার মেনে নিতে না পেরে রহিম মিয়াকে ফোন করে বলল, বাবা আমি মুক্তি চাই, আমাকে তারা মেরে ফেলে দিবে। যৌতুকের টাকার জন্য প্রতিদিন গায়ে হাত তোলে। রহিম মিয়া বুকে পাথর জমা রেখে বললেন, মারে আর কিছুদিন কষ্ট কর, আমি বাবা রিয়াদকে সব টাকা দিয়ে দিব, তখন তুই সুখে থাকবি, একটু কষ্ট কর। তুই যদি সেখান থেকে চলে আসিস তাহলে তোকে আর বিয়ে দিতে পারবো না। গরিবের মেয়েকে কেউ বিয়ে করতে চায় না, ডিভোর্সি মেয়ে হলে বিয়েও অসম্ভব। রেখা দীর্ঘশ্বাস নিয়ে ফোনটা কাটলো। বর্তমানে রহিম মিয়ার একমাত্র উদ্দেশ্য হলো টাকা রোজগার করা, মেয়ের মুখে হাসি ফুটানো। যৌতুকের কিছু টাকা দিলে রেখার জীবন হয়তো সুন্দর হয়ে যাবে। রিয়াদের কাছ থেকে কিছুদিনের সময় চেয়ে নিব বাকি যৌতুকের টাকা দেওয়ার জন্য। দেখতে দেখতে কেটে যায় 2টি মাস। রেখার উপর অত্যাচার বাড়তে থাকে। তবুও বাবাকে ফোন করে বলতে পারছে না যৌতুকের কথা, কোথা থেকে দিবে টাকা। রহিম মিয়া রিক্সা ভর্তি বাজার নিয়ে রিয়াদের বাড়িতে আসে। রিক্সা থেকে নামতেই কানে আসে রেখা বেঁচে নেই। রিয়াদের অত্যাচার এতটা তীব্র ছিল যে রেখার জীবন দিতে হলো। টাকার জন্য রিয়াদ মরিয়া হয়ে রেখার গলা চেপে ধরে। কেউ আসে না তাকে ফিরাতে। একসময় রেখা নিস্তেজ হয়ে পড়ে। রহিম মিয়ার হাত থেকে বাজারের থলেটা পড়ে যায়। দৌড়ে রেখার নিথর দেহ জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দেয়। যৌতুকের জন্য মেয়েকে হারালেন, কি নির্মম পৃথিবী, যেখানে টাকা ছাড়া কিছুই বুঝে না। রহিম মিয়া অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বললেন, আমার রেখাকে তুই মেরে ফেলেছিস, আমি তোকে ছাড়বো না, তোর মৃত্যুও এভাবেই হবে। যে হারায় সে বুঝে হারানোর বেদনা কতটা তীব্র, কতটা কষ্টকর। রেখার মতো হাজারো মেয়ে যৌতুক প্রথার শিকার হয়ে অকালেই পৃথিবীর মায়া ত্যাগ করছে। বর্তমানে বিয়ের পূর্বশর্ত হয়ে দাঁড়িয়েছে যৌতুক প্রথা। রীতিমতো যৌতুক প্রথা একটি সামাজিক কালচার হয়ে গেছে। এখন দিন দিন যত শিক্ষার হার বাড়ছে ততই বাড়ছে যৌতুকের চাহিদা। কারণ সবাই পড়াশোনা করে যোগ্যতা অর্জন করেছে, আর বিয়ের সময় সেই যোগ্যতার বিনিময়ে যৌতুক নিচ্ছে। যারা একটা মেয়েকে যৌতুকের জন্য নির্যাতন করেন তারা একটু বিবেক খাটিয়ে ভাবুন তো, একটা মেয়ে 15 বছর, 20 বছর, 25 বছর বাবার বাসায় থেকে বিয়ের পর হঠাৎ করে নতুন একটি পরিবারে চলে যেতে হয়। তারপর সেই নতুন পরিবারের সাথে খাপ খাইয়ে নিতে মেয়েটিকে মানসিক চাপের মুখে পড়তে হয়। আর সেই সময় যদি মেয়েটিকে যৌতুকের জন্য চাপ সৃষ্টি করা হয়, চিন্তা করেছেন মেয়েটির কি অবস্থা হবে? একটি মেয়ের বিয়ের পর সবকিছু মানিয়ে নিতে সবচেয়ে বেশি সহযোগিতার দরকার হয় তার শাশুড়ির পক্ষ থেকে। কিন্তু সেই শাশুড়ি যখন যৌতুকের জন্য মেয়েটিকে প্রতি মুহূর্তে খোঁটা দেয়, তাহলে কেমন হবে পরিস্থিতিটা? একটু ভেবে দেখেছেন কখনো? ঠিক এই ক্যাটাগরির শাশুড়িদের কাছে আমার 2টি অনুরোধ। আপনারা 2টি বিষয় চিন্তা করুন। আজ থেকে কয়েক বছর আগের কথা চিন্তা করেন, যখন আপনি একজন নতুন বউ হয়ে নতুন একটি পরিবারে এসেছিলেন। তখন যদি আপনার শাশুড়ি আপনাকে নতুন পরিবেশের সাথে মানিয়ে নিতে সহযোগিতা না করে যৌতুকের জন্য খোঁটা দিত বা দিয়েছিল, তখন আপনার পরিস্থিতিটা কেমন হয়েছিল বা হতো? নিজেকে একটু সেই জায়গায় বসান, তাহলে বুঝতে পারবেন যৌতুক প্রথা কতটা একটা মারাত্মক ব্যাধি। আপনার একটি মেয়ে থাকলে তাকে নিয়ে একটু ভাবুন। কিছুক্ষণের জন্য চিন্তা করুন, আপনার মেয়ের বিয়ের পর তার শ্বশুরবাড়ি থেকে যৌতুকের জন্য চাপ সৃষ্টি করছে, কথা শোনাচ্ছে, তখন আপনার অবস্থাটা কেমন হবে? খুব কষ্ট হবে, তাই না? হাজার হলো নিজের মেয়ে, তো এখন নিজের মেয়ের বেলায় কষ্ট হচ্ছে, আর আপনার ছেলের বউয়ের সাথে আপনি যেটা করছেন সেটা কি? সেই মেয়েটিও তো কোনো না কোনো মায়ের সন্তান, কোনো এক বাবার রাজকন্যা, তাহলে তার প্রতি কেন অবিচার করছেন? ইংরেজিতে একটি প্রবাদ আছে, টিট ফর ট্যাট, ইট মারলে পাটকেলটি খেতে হয়। আজ আপনি আপনার ছেলের বউয়ের সাথে যা যা করছেন
হতে পারে কাল আপনার মেয়ের সাথেও একই ঘটনা ঘটবে বা আরও ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে, তাই সাবধান হয়ে যান। ছেলের বউকে নিজের মেয়ের মতোই আগলে রাখুন। যৌতুক প্রথাকে ছুঁড়ে ফেলে দিন ডাস্টবিনে। আপনার পরিবারের অন্য সদস্যরা যৌতুক নিতে চাইলে তাদেরকে বোঝান। একজন নারী হয়ে আরেকজন নারীর অর্থাৎ আপনার ছেলের বউয়ের পাশে দাঁড়ান। এই সময় তার আপনার সহযোগিতা খুবই দরকার। আমরা যখন স্কুলে পড়তাম প্রতিদিন অ্যাসেম্বলিতে শপথ বাক্য পাঠ করানো হতো। বলা হতো আমরা যৌতুক প্রথাকে ঘৃণা করব, কিন্তু বাস্তবতা হলো এটাই যে শপথটি শুধু শপথ বাক্যের মধ্যেই সীমাবদ্ধ, বাস্তবে কার্যকর নয়। আমার সেই স্কুলের এক স্যারের বিয়ের সময় লক্ষ লক্ষ টাকা যৌতুক নিতে দেখেছিলাম। আমি স্যারকে জিজ্ঞেস করেছিলাম, স্যার আপনি শিক্ষক মানুষ হয়ে যৌতুক নিচ্ছেন কেন? স্যার হেসে উত্তর দিয়েছিলেন, এত বছর পড়াশোনা করেছি, যোগ্যতা অর্জন করেছি, কত টাকা খরচ করেছি, যৌতুক নিব না কেন? এই ঘটনা থেকে প্রমাণিত হয় যে শিক্ষিতরাই তাদের যোগ্যতার বিনিময়ে যৌতুক প্রথাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তবে আমাদের সমাজে এখনো অনেক ছেলে আছে যারা বিয়ের সময় যৌতুক নিতে চান না। তারাও যৌতুক প্রথাকে মন থেকে ঘৃণা করে, কিন্তু পরিবারের চাপে তাকে যৌতুক নিতে হয়। আমি সেসব ছেলেদেরকে বলবো, ভাই নিজেকে এমনভাবে প্রস্তুত করুন যাতে আপনার পরিবার আপনার সামনে যৌতুকের কথা উচ্চারণ করতে না পারে। বিয়ে আপনার, সিদ্ধান্ত আপনার, শুধু পরিবারের মানুষদের দোয়া মতামত আর অনুমতির প্রয়োজন। আপনার বিয়েতে আপনি যৌতুক নেবেন না, এখানে আপনার উপরে চাপ দেওয়ার অধিকার ইসলাম কাউকে দেয় নাই। প্রত্যেকটা ছেলে যদি তার জায়গায় অটল থাকে, তারা যদি প্রতিজ্ঞাবদ্ধ হয় যে আমরা যৌতুক নিব না, তবেই দেশ থেকে যৌতুক প্রথাকে নির্মূল করা সম্ভব। একটা মেয়ে সবসময় হেরে যায় বাস্তবতার কাছে, কখনো তার পরিবারের কাছে, কখনো তার প্রিয় মানুষের কাছে, আবার কখনো তার ইচ্ছের কাছে। মেয়েরা চাইলেও তার ইচ্ছে মতো চলতে পারে না, তার ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করতে পারে না তার ভালোবাসা দিয়ে কাউকে খুশি রাখতে। সারা জীবন কাটিয়ে দিতে হয় মানিয়ে নিতে নিতে। অবহেলা, অপমান, লাঞ্ছনা নিয়ে বেঁচে থাকতে হয় মেয়েদেরকে। আসলে মেয়েদেরকে সবাই নিজেদের সুবিধা মতো ব্যবহার করে যায়। বিবাহিত হোক বা অবিবাহিত, মেয়েরা সবাই এই সমাজে লাঞ্ছিত। কেউ তাদেরকে তাদের মতো করে বুঝতে চেষ্টা করে না। হ্যাঁ ভাই, এটাই মেয়েদের জীবন। আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানিয়ে যাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর সাথে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। তাহলে ভিডিও পোস্ট করার সাথে সাথেই আপনারা নোটিফিকেশনটা পেয়ে যাবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।